তাকে হারিয়ে ফেলার ভয় তাকে বিয়ে পর্যন্ত করলাম, তবুও তাকে আটকে রাখতে পারলাম না। কোনো এক পরন্ত বিকেলে আমি আর আমার বন্ধু নদীর পাড়ে বসে গল্প করছিলাম। নদীর পাড়ে ঝিরিঝিরি মিষ্টি হাওয়া বইছিল। আমি আর আমার বন্ধু মনের সুখে গল্প করছিলাম। হঠাৎ আমার ফোনে একটা মিস কল আসলো। আমি কলটা ব্যাক করলাম। ফোনের ওপাশ থেকে একটা মেয়ে মিষ্টি কণ্ঠে আমাকে সালাম দিল। আমি সালামের উত্তর দিয়ে তাকে জিজ্ঞেস করলাম কে বলছেন। সে আমাকে বলল আমি লিজা। এভাবে তার সাথে প্রায় 2 মিনিট কথা হলো। এরপর কলটা কেটে দিলাম। আমার বন্ধু আমাকে জিজ্ঞেস করলো কিরে বন্ধু কে কল দিছিল। আমি বললাম ওই একটা অচেনা নাম্বার থেকে একটা মেয়ে কল দিছিল। সে আমাকে বলল কিরে বন্ধু মেয়েটার কণ্ঠটা কেমন। আমি বললাম মাশাআল্লাহ, তার কণ্ঠ অনেক সুন্দর। এরপর সন্ধ্যা নেমে আসলো। বরাবরের মতো সেদিনও আমরা বাসায় চলে গেলাম। তখন আমি ঢাকাতে ডিপ্লোমাতে পড়ালেখা করি। কয়েকদিন পর আমার পরীক্ষা, তাই আমি পড়ালেখা নিয়ে ব্যস্ত। হঠাৎ কয়েকদিন পর ওই মেয়েটার মোবাইল নাম্বার থেকে আমার মোবাইলে একটা SMS আসলো। SMS-টাতে লেখা ছিল এই যে মিস্টার শুনছেন, আপনি সেদিন আমাকে কল দিয়েছিলেন, সেই কারণে আমার বাসা থেকে অনেক সমস্যা হয়েছে। আমি তাকে জিজ্ঞেস করলাম কি সমস্যা হয়েছে আপনার। সে আমাকে বলল সেদিন আমার জন্মদিন ছিল, আমাকে আপনি কল দিয়েছিলেন, তাই আমার ফ্যামিলির সবাই ভাবছে আমার বয়ফ্রেন্ড আমাকে কল দিয়েছে, সেজন্য আমার বাসার সবাই আমাকে অনেক বকা দিয়েছে। আর আমার কোনো বয়ফ্রেন্ড নেই। সেই কথাটা আমার ফ্যামিলি কেউ বিশ্বাস করলো না। আসলেই আমার কোনো বয়ফ্রেন্ড নেই। আমি SMS-এর রিপ্লাই দিলাম। আমি বললাম সরি, আমার জন্য আপনাকে বকা খেতে হলো, অনেক কথা শুনতে হলো, কিন্তু মিস কলটা কিন্তু আপনি আগে দিয়েছিলেন। এভাবে অনেক সময় SMS-এ কথা হলো। সেই থেকে শুরু। মেয়েটা আমাকে প্রতিদিন SMS করতো। আমি তাকে প্রথমে পাত্তাই দিতাম না। মেয়েটার নাম লিজা। লিজার সাথে আমার প্রতিদিন কথা হতো শুধু SMS-এর মধ্যে। কথা বলতে বলতে প্রায় 1 মাস কেটে গেল। হঠাৎ লিজা আমাকে বলল এই যে শুনছেন আজকে কি হয়েছে। আপনার সাথে যে আমি কথা বলি এটা আমার সব বান্ধবীরা জানে। তারা আমাকে বলেছে আপনি আমার বয়ফ্রেন্ড হন। আমার বান্ধবীদেরকে বললাম তোরা এগুলো কি বলিস, শিশির জানতে পারলে কি ভাববে। আমি লিজাকে বললাম বন্ধু বান্ধবীরা তো কত কিছুই বলে, কত মজা করে, এতে মন খারাপ করার মতো কিছুই নেই। কিন্তু যত দিন যায় তারা আর আমার মধ্যে সম্পর্কটা গভীর হতে থাকে। একদিন লিজা আমাকে বলল শুনছো শিশির, আমি তোমাকে একটা কথা বলতে চাই। কথাটা শুনে তুমি রাগ করবে না তো, আমাদের সম্পর্কটা নষ্ট করে দিবে না তো। আমি বললাম না কোনো সমস্যা নেই, তুমি বলতে পারো কি বলতে চাও তুমি। লিজা আমাকে বলল জানো শিশির, মনের অজান্তেই কখন যে তোমাকে ভালোবেসে ফেলেছি সেটা আমি নিজেই জানি না। এখন তোমার সাথে একটা মুহূর্ত কথা না বলে থাকতে পারি না। তুমি কথা না বললে আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়, আমার পুরো পৃথিবীটা অন্ধকার হয়ে যায়। তুমি আমার একটু একটু বেঁচে থাকার আশার আলো, আমার ভালোবাসার প্রত্যাখ্যান করে আমার বেঁচে থাকার আলো নিভিয়ে দিও না। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমি বললাম দেখো লিজা, তুমি আমাকে এখনো দেখোনি, আমার সম্পর্কে তুমি কতটা জানো। এভাবে না দেখে না শুনে অন্ধের মতো ভালোবাসাটা ঠিক নয়, এতে সম্পর্কের মাঝে দূরত্বের সৃষ্টি হয়। লিজা বলল আমি এত কিছু জানি না, আমি শুধু তোমাকে চাই, তোমাকে আমার দেখা লাগবে না, আমি তো তোমাকে না দেখেই ভালোবেসে ফেলেছি। সে আমাকে এভাবে প্রতিদিন ইমপ্রেস করত। আস্তে আস্তে আমিও তার মায়ে পড়ে গেলাম। একটা সময় তাকে আমি আমার জীবনের সবচেয়ে বেশি ভালোবেসে ফেললাম। আমার সেমিস্টার পরীক্ষা শেষ হবার পর আমি বাড়িতে আসলাম। আমি লিজাকে বললাম আমি তো এখন বাড়িতে, তাহলে আসো আমরা দেখা করি। সে দেখা করতে রাজি হলো। লিজা আমাকে বলল আচ্ছা আমরা কোথায় দেখা করব। আমি বললাম আমাদের বাড়ির পাশে একটা সুন্দর জায়গা আছে, সেখানে আসো দেখা করি। লিজা বলল ঠিক আছে। আমি বললাম তুমি কি একাই আসবে। লিজা বলল আমি আর আমার বান্ধবী আসবো। তো পরের দিন সকাল 9টার দিকে আমি, আমার বন্ধু আর আমার ছোট ভাই 3 জন লিজার সাথে দেখা করতে গেলাম। যখন দেখা করলাম তখন লিজার সাথে লিজার মা এসেছে। লিজার আম্মুকে দেখে আমি প্রথমে একটু ভয় পেয়ে গেলাম। আমি লিজাকে একটা SMS দিলাম আর বললাম তোমার সাথে তোমার আম্মু এসেছে কেন। সে মাথা নিচু করে চুপ করে রইল। লিজার আম্মু আমাকে বলল তুমি কি করো, কোথায় থাকো, তোমার বাবা কি করে, এভাবে অনেক প্রশ্ন করলো। আমি সবকিছুর উত্তর দিলাম। তারপর লিজার আম্মু আমাকে বলল দেখো বাবা, আমার মেয়েটা লেখাপড়া করছে, তুমিও লেখাপড়া করছো, তোমরা লেখাপড়া শেষ করো, তারপর তোমাদের সম্পর্কের বিষয়ে ভাবা যাবে। আর লিজা আমাদের একমাত্র মেয়ে, আমাদের আর কোনো সন্তান নেই। এটা বলেই তারা চলে গেল। সে বাড়ি যাবার পর থেকে তার মোবাইল নাম্বারটা বন্ধ, তার জন্য আমার অনেক চিন্তা হয়। সে আমাকে কল করে না, SMS দেয় না, তাকে অনেক মিস করতে লাগলাম। প্রায় 3-4 দিন চলে গেল। 4 দিন পর লিজা আমাকে SMS করলো। আমাকে বলল শিশির আমাকে এখান থেকে নিয়ে যাও। যেদিন তোমার সাথে দেখা করি সেদিনের পর থেকে আমার ফ্যামিলি আমার থেকে মোবাইলটা নিয়ে নিয়েছে, আমাকে অনেক মারধর করেছে, তোমাকে ভুলে যেতে বলছে। আমি তো তোমাকে ভালোবাসি, আমি কখনোই তোমাকে ভুলতে পারবো না। তার SMS পেয়ে যেন আমার দেহে প্রাণ ফিরে এলো। তাকে আমি অনেক বুঝালাম, বললাম
কিছুদিন ওখানে থাকো, আমার পড়াশোনাটা শেষ হোক, তারপর তোমাকে নিয়ে আসবো। লিজা আমার কথা মেনে নিল। সে চুপি চুপি গোপনে আমার সাথে কথা বলে। আমার কলেজ ছুটি থাকলে আমি বাড়িতে আসি, তখন লিজা আর আমি এখানে ওখানে ঘুরতে যাই। প্রতিদিনের মতো সেদিনও আমি সারা রাত জেগে পড়াশোনা করে ঘুমিয়েছি। হঠাৎ সকালে আমার বাড়ি থেকে অনেকবার কল দিয়েছে, ঘুমের কারণে আমি রিসিভ করতে পারিনি। হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। আমার বন্ধু, আমার চাচাতো ভাই সবাই অনেকবার কল দিয়েছে। এটা দেখে আমি কল ব্যাক করলাম। আমাকে বলল, তুই তাড়াতাড়ি বাড়িতে চলে আয়, তোর আব্বুর অবস্থা খুব খারাপ। আমি বললাম, কি হয়েছে আমার আব্বুর? তারা চুপ করে থাকে। এটা দেখে আমি আমার বন্ধুকে কল দিলাম। সে বলল, তোর বাবা আর বেঁচে নেই, তুই তাড়াতাড়ি বাড়িতে চলে আয়। এটা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আমি সেখানেই অনেক কান্না করলাম। তাড়াহুড়ো করে বাসের টিকিট কেটে বাড়ি আসছি আর লিজার সাথে SMS এর মাধ্যমে কথা বলছি। লিজা আমাকে সান্ত্বনা দিচ্ছে। আমি লিজাকে বললাম, তুমি কি আসবে আমার বাবাকে দেখতে? সে বলল, হ্যাঁ অবশ্যই আমি আসবো। আমি বাড়িতে আসার আগেই লিজা আমার বাবাকে দেখতে চলে আসে। লিজার ছোট কাকুর মাকে জিজ্ঞাসা করেছে, কিভাবে লিজা কই, ওকে তো দেখছি না। ওর আম্মু বলল, লিজা তো কলেজে গেছে। তখন লিজার কাকা বলে, কলেজ তো ছুটি, কোন কলেজে গেছে? লিজাকে ওর মা কল দিয়ে বলে, তুই তাড়াতাড়ি বাড়িতে আয়, আজ তোর খবর আছে। তোর কলেজ ছুটি, তুই কোথায় গিয়েছিস? তখন লিজা তাড়াহুড়া করে বাড়িতে চলে যায়। আমরা আমার বাবার জানাজা শেষ করে তাকে কবর দিয়ে আসি। আমার জীবনের বটগাছটা আমি চিরদিনের জন্য হারিয়ে ফেললাম। তো তার 10-15 দিন পর আমি ঢাকায় চলে যাই। আমার কলেজ খোলা ছিল তাই। 2 মাস পর লিজা আমাকে বলে, আমার আম্মু তোমার সাথে কথা বলবে। আমি বলি, উনি আমাকে কি বলবে? উনি আমাকে আবার অপমান করবে, কথা শোনাবে? লিজা আমাকে বলে, আরে না, আমি তোমাকে এতটাই ভালোবাসি, সেই কারণে আমার আম্মু তোমার প্রতি নরম হয়েছে। আমি বললাম, ঠিক আছে, যদি আমাকে কিছু না বলে তাহলে আমি কথা বলবো। এরপর কল দিলাম, অনেকক্ষণ কথা বললাম। ওনার কথাই বুঝলাম আমার বাবা নেই, তাই তিনি আমাদের ভালোবাসাটা মেনে নিতে চাই। এভাবে আমাদের সম্পর্কের আরো একটা বছর চলে গেল। একদিন লিজার আম্মু আমাকে কল দিয়ে বলল, দেখো বাবা, আমার মেয়ে তোমাকে এতটাই ভালোবাসে, সেই কারণে আমার খুব ভয় হয়। তুমি যদি আমার মেয়েকে কখনো কষ্ট দাও, ছেড়ে চলে যাও, তাহলে আমার মেয়ে মরে যাবে। আরও আমাদের একটাই মেয়ে, তাই আমি তোমাদের বিয়ে দিতে চাই। আমি বললাম, দেখেন আন্টি, এখন আমি লেখাপড়া করি, আমার পড়াশোনা শেষ হয়নি। আমি বিয়ে করলে ওকে কোথায় রাখবো, কি খাওয়াবো? উনি বলল, দেখো বাবা, বিয়ে করে তুমি তোমার মতো লেখাপড়া করো, আর লিজা আমাদের কাছেই থাকবে। তোমরা দুজন যখন প্রতিষ্ঠিত হবে তখন তোমার কাছে নিয়ে যেও। আমিও লিজাকে অনেক ভালোবাসতাম, তাই আমিও রাজি হয়ে গেলাম, কারণ লিজাকে আমি কখনো হারাতে চাইনি। তারপর আমি বাড়িতে আসলাম। লিজার খালার বাড়িতে আমাদের বিয়ে হলো। আমাদের জীবন অনেক সুন্দর চলছিল। হঠাৎ একদিন আমি আর লিজার খালার বাড়িতে রাতে একসাথে শুয়ে গল্প করছিলাম। সেদিন রাতে লিজার মোবাইলে অনেকগুলো SMS আসে। আমি দেখলাম সে গোপনে SMS গুলোর রিপ্লাই দিচ্ছে। আমি তাকে তখন কিছু বললাম না। আমার মনে একটা সন্দেহ ঢুকে গেল। রাতে সে ঘুমানোর পরে আমি তার মোবাইলটা চেক করলাম। চেক করে যেটা দেখলাম, সেটা দেখে আমার বিশ্বাস আর ভালোবাসা সব ভেঙে চুরমার হয়ে গেল। আমি তাকে ঘুম থেকে ডেকে উঠিয়ে সব দেখালাম। বললাম, তুমি আমার সাথে এটা কেন করলে? তুমি কেন অন্য ছেলের সাথে সম্পর্কে জড়ালে? কেন আমার সাথে এমনটা করলে? কি অপরাধ ছিল আমার? ওই SMS গুলো দেখে আমার আর এক মুহূর্ত বেঁচে থাকতে ইচ্ছে করলো না। আমি নিজেকে কোনো মতে সামলে নিয়ে সেই রাতটা পার করলাম। পরের দিন সকাল হতেই কাউকে কিছু না বলে আমি চলে আসলাম। ঘুম থেকে উঠে লিজা ওর মাকে সব বলল। ওর মা সব শুনে ওকে মারধর করে আর আমাকে কল দেয়। আমি কল রিসিভ না করে ঢাকায় চলে গেলাম। তার 3 দিন পর ওদের কলটা রিসিভ করলাম। ওর মা আমাকে বলল, দেখো বাবা, আমার মেয়ে ছোট মানুষ, ও না হয় একটা ভুল করেছে। তুমি কিছু না বলে সেদিন ওভাবে চলে গেলে। তুমি তো আমাকে বলতে পারতে, আমি এর বিচার করতাম। তুমি তো অনেক ভালো ছেলে, তোমার জ্ঞান বুদ্ধি ভালো। তুমি এবারের মতো লিজাকে ক্ষমা করে দাও। লিজাও আমার কাছে অনেক একতি মিনতি করলো। আমি তো লিজাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি, তাই তার একতি মিনতি শুনে আমি তাকে ক্ষমা করে দিলাম। তাকে আবারও আমার মনের মাঝে জায়গা দিলাম, কিন্তু তার মনে যে বিষ ছিল সেটা আমি বুঝতে পারিনি। এভাবে যতই দিন যায় ততই আমাদের সম্পর্কটাই দূরত্ব বাড়তে থাকে। কিছুদিন পর লিজা ওই ছেলেটার সাথে আবারও কথা বলতে শুরু করে। আমি লিজাকে অনেক বুঝাতাম, কিন্তু সে আমাকে বুঝতে চাইতো না। আমার কথাগুলো তার পাগলামি মনে হতো, আমার ভালোবাসাগুলো তার কাছে পাগলামি মনে হতো। অথচ সেই একদিন আমাকে বলেছিল, তোমাকে ছাড়া আমার পুরো পৃথিবী অন্ধকার, অথচ আজ তার আকাশে অন্য চাঁদের আলো। এভাবে দিন যায়, আমার লেখাপড়া শেষ হয়। এর মাঝে আমার আম্মু আমাকে একদিন বলে, বিয়ে যেহেতু করেই ফেলেছিস, তাহলে তোর বউকে আমাদের বাড়িতে নিয়ে আসবো। আমি বললাম, ঠিক আছে আম্মু। তখন আমি লিজাকে কল দিয়ে সবকিছু খুলে বলি। বিষয়টা শুনে লিজা যেন তেলে বেগুনে জ্বলে ওঠে। সে কিছুতেই আমাদের বাড়িতে আসতে চায় না। তারপরেও আমরা লিজাদের বাড়িতে গেলাম লিজাকে আনতে। আমরা যখন লিজাদের বাড়িতে গেলাম, তার আগে ওরা ওর খালার বাড়িতে চলে গেছে আমাদের আসার কথা শুনে।
তখন আমার একটা কাকাকে সাথে করে আমার আম্মু, আমার বন্ধু আরো 4-5 জন নিয়ে লিজাদের খালার বাড়িতে গেলাম। সেখানে সবাই লিজাকে ডেকে জিজ্ঞেস করলো, তুমি কি শিশিরকে চিনো? লিজা উত্তরে বলল, না আমি তাকে চিনি না, সে আমাকে ডিস্টার্ব করে, সে আমাকে বিরক্ত করে। এটা শুনে আমি আমার চোখের পানি ধরে রাখতে পারলাম না। এত ভালোবাসলাম, যার জন্য এত কিছু করলাম, সে আজ এটা বলতে পারলো। সেদিন আমার কান্না দেখে আমার আম্মু আমার সাথে কেঁদেছিল। সেদিন নিরুপায় হয়ে আমরা সবাই চলে আসি। ওখান থেকে চলে আসার পর লিজাকে অনেকবার কল দিয়েছি, অনেক বুঝিয়েছি, কিন্তু সে বোঝেনি। সে আমার জীবনটা এভাবে নষ্ট করে দিয়ে চলে গেল। আমি কখনো তাকে অভিশাপ দেই না। আজ 6 বছর সে আমাকে ছেড়ে চলে গেছে। এখন আমি তার জন্য প্রতি রাতে কান্না করি। সে আমার জীবনে ফিরে আসবে এই কথা ভেবে আমি এখনো তার জন্য অপেক্ষায় পথ চেয়ে বসে থাকি। আমার ফোনে একটা SMS আসলেই আমি ফোনটা তাড়াতাড়ি উঠিয়ে দেখি। এই বুঝি লিজা SMS দিল, অথচ সে একটা বারও আমার খোঁজ নিল না। আমার কথা কি তার একটা বারও মনে পড়ে না? আমি যে তাকে ছাড়া ভালো নেই, আমি তাকে এখনো অসম্ভব ভালোবাসি।